আমরা এ নিয়েই কথা বলবো আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। যেটা আমি একদম প্রথমেই যদি তিনটে পার্টে ভাগ করি, যে একদিকে উদ্দেশ্য, তার ফলাফল, সেটা আমেরিকার ফলাফল, গোটা বিশ্বের ফলাফল এবং ভারতের অবস্থান, এই তিনটে পার্টে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে চাইবো। প্রথম যদি উদ্দেশ্য ভাবি, যে এই তেলটাই যদি উদ্দেশ্য হয় একমাত্র ট্রাম্পের, ইতিমধ্যেই আমরা দেখছি মার্কিন যে সমস্ত জায়ান্টরা রয়েছে, অয়েল জায়ান্টরা, তাদের মধ্যে কয়েকজন ওখানে তেল মানে উত্তোলন করার ক্ষেত্রে খুব বেশি লাভজনক হবে না বলেই মনে করছে। কয়েকজন এই কথা জানিয়েছে। তাদের মধ্যে একটি দুটি কোম্পানির ওপর ইতিমধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। আপনার কি মনে হয় এই উদ্দেশ্য কতটা সাধিত হবে, আর যদি সাধিত না হয় তাহলে সেটা ট্রাম্পের জন্য কতটা ক্ষতিকারক হবে বা ব্যাকফায়ার করবে, আপনার কি মনে হয়? দেখো, কিন্তু প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা মানে সাবেক রণকৌশল, সেটা হচ্ছে তেল এবং যুদ্ধ। অর্থাৎ তেলটা বিভিন্ন দেশ থেকে তারা যতটা পারা যায় খুব সস্তায় সেই তেলটা কিনে নেয়। অনেক সময় গায়ের জোরে দাদাগিরি করে সাম্রাজ্যবাদী আচরণের যেটা নিও নিও ইম্পেরিয়াল নিও 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 ইম্পেরিয়ালিজম, শুধু তো নিও বললে এখন আর হবে না, সাম্রাজ্যবাদী মানে যে রূপ, সেটা নয়া নয়া হতে হতে মানে নবতম সংস্করণ, সেখানে তেলটাকে আদায় করার জন্য ভেনেজুয়েলা যেটা হয়েছে সেটা তো কেনা নয়, সেটা তো একরকম মানে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা, এটা তো বেনজির ঘটনা। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তেল যেমন একটা দিক, আর হচ্ছে যে আমার জমে থাকা অস্ত্রগুলোকে তো ব্যবহার করতে হবে, তার জন্য যুদ্ধ প্রয়োজন, তার জন্য টেনশন প্রয়োজন, তার জন্য একটা কনফ্রন্টেশন প্রয়োজন। তো এইটা যেটা আমরা ছোটবেলায় মানে বাল্যকাল থেকে যে জিনিসটা আমেরিকার এই যে আচরণ সম্পর্কে যেটা জেনে এসেছি, সেই ট্র্যাডিশন আজ সমানে চলে গেল। এখন যেটা হচ্ছে আমেরিকার একটা কারণ, মানে শুধু ভেনেজুয়েলার তেলের জন্য এটা হচ্ছে, ব্যাপারটা শুধু এইভাবে দেখলে হয় না। কেননা ইতিহাসে রাজনীতিতে মানে কারণ, বিবিধ কারণ, অনেকটা ওই আমি বলি একটা মিক্স প্লাটারের মতো, সেখানে একটা শশাও একটা কারণ, আবার হয়তো একটা বিরিয়ানিও একটা কারণ, বুফে সিস্টেমে যেরকম সব থাকে। তো এখন এই যে বিবিধ কারণ, তার মধ্যে একটা কারণের কথা আমরা আলোচনা করছি, তেল এবং যুদ্ধ। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পেরও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ক্রমশ বাড়ছে। একটা কারণে জেতার পরে দ্বিতীয়বারেও সে কিন্তু জিতে এসেছে, এবং আমরা বুঝেছি যে ট্রাম্প একদম বেঁচে আছে। ট্রাম্প বদলে যেটা যেগুলো ইমিগ্রেশন, তারপরে অন্যান্য ইস্যুতে আমেরিকা ফর আমেরিকানস, যেটাকে আমরা বলেছি পলিটিক্যাল আইসোলেশন পলিসি, এই আইসোলেশনের পলিসি করে আমেরিকা একবার জেতার পরেও এখন মিড টার্ম এসে গেছে। মিড টার্মে বহু ক্ষেত্রে যেটা হয় যে ওদের যে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা জনপ্রতিনিধি সভা, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং বিল পাস করতে পারে না, লেকচার সরকার হয়ে যায়। এটাও কিন্তু একটা ইতিহাসে পুনরাবৃত্তি হয় আমেরিকাদের একটা অদ্ভুত তাদের ভোটার মানে আচরণ। এখন এই পরিস্থিতিতে আমি যদি আমেরিকার মানুষের কাছে একটা বিরাট একটা জেমস বন্ড হতে পারি, তাহলে সেটা আমেরিকার মানুষে আবার ধন্যি ধন্যি করে। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মনস্তত্ত্ব। এখন সেই কারণে আর এটা আমেরিকা ফর আমেরিকান কিন্তু করতে গিয়ে জয়ন্তদা, একটা বিষয় আজকে জানতে চাইবো আমি আপনার কাছে, যে আমরা দেখলাম যে এই ভেনেজুয়েলা পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্রের 100টি শহরে একটা বিক্ষোভ হয়েছে, এবং তার পাশাপাশি সেনেটে যে ভোটটা হয়েছে সেই ভোটের প্রস্তাব ছিল মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প আর সামরিক অভিযান করতে পারবেন না, এবং সেখানে 5জন রিপাবলিকান যোগ দিয়েছে ডেমোক্র্যাটদের সঙ্গে এবং 52-47 ভোটে হেরে গিয়েছেন ট্রাম্প। এটা তাহলে ট্রাম্পের জন্য বা এই পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ? আমি আমি সেটাই খুব ভালো ভালো প্রশ্ন। অর্থাৎ এটাই প্রশ্নটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের সমর্থন পাওয়ার জন্য যে আবার যুদ্ধ জিগির, আবার তেল চুরি, আবার মানে দাদাগিরি, পেশি প্রদর্শন, সেটাতেও কিন্তু তার মানে চিড়ে ভিজছে না, এবং সেটা গণতন্ত্রের জন্য খুব শুভ লক্ষণ। কিন্তু দুজন কি 5জন কি 10জন রিপাবলিকান চিঠি দিলেন কি দিলেন না, সেটাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব বেশি গুরুত্ব দিই না। তার কারণ এগুলো অনেক সময় না লবিং ফার্ম হিসেবেও কাজ করে। একটা লবিস্ট আছে, লবি আছে, যেখানে 10জন রিপাবলিকান 5জন দিয়ে বিভিন্ন দেশের মধ্যে এগুলো চলতে থাকে, এবং এর অনেক ইকোনমিক দিকও থাকে। অর্থাৎ চিঠি লেখার জন্য দেশে টাকা দিয়ে চিঠি করানোটা আমাদের দেশে একটা খুব বিরাট দুর্নীতি।
ওদের দেশে একটা লবিং ফার্ম হিসেবে অনেকগুলো সেখানে অফিসিয়ালিও সেটা করে থাকে। কিন্তু যে তার থেকেও যেটা তুমি যেটা বলছো সেটা আরো ভয়ঙ্কর, যে মানুষ যদি মিছিল করতে শুরু করে এবং তারা যদি যুদ্ধ বিরোধী এবং ট্রাম্প বিরোধী, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ট্রাম্পের দিনটাও ঘনিয়ে আসবে এবং ট্রাম্প এই যে যত বন্ধু ছিল, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে, আজকে ডেনমার্কের মতো দেশ, ডেনমার্ক ছোট দেশ হতে পারে কিন্তু ডেনমার্কের একটা শক্তি আছে। তুমি ফিনল্যান্ড নিয়ে যা বলেছো, তাতে এখন তো ডেনমার্কের সঙ্গে, ডেনমার্ক মানে হচ্ছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেও কিন্তু লন্ডনের সাথে যুক্ত হয়ে রয়েছে। লন্ডনও সবাইকে একসঙ্গে চটিয়ে দিয়ে, মানে কানাডা থেকে শুরু করে যারা যারা তোমার মিত্র শক্তি, এখন সেখানে নতুন ব্যালেন্স অফ পাওয়ারও যদি তুমি ভাবো যে আজকে হবে, একদিকে রাশিয়া চীন আর একদিকে আমি, কিন্তু তাহলে আমার সঙ্গে থাকতে থাকে আজকে ইউরোপ না থাকে, আজকে যদি আমার ট্র্যাডিশনাল মিত্ররা না থাকে, এই তাহলে তো অনেকটা পরিস্থিতিতে সোলের আসলের দাঁড়িয়েও মতো তাহলে অবস্থা হবে। ভারত এতটা ভারসাম্যের কূটনীতিতেই নির্ভর করে আছে কেন? কেন ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনার পর শুধুমাত্র নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, গভীরভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে, এই তিনটে লাইন ছাড়া ভেনিজুয়েলার নামটা পর্যন্ত নেই ভারতের বিবৃতিতে? কেন, আপনি এর পেছনে কি কারণ মনে করেন? নেই, এই নরেন্দ্র মোদী কিন্তু একটা মস্ত বড় ফ্যাসাদে পড়ে, মানে যেটাকে ইংরেজিতে একটা কথা আছে না, ক্যাচ 22 সিচুয়েশন, যেটা একটা বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে আহ, জনপ্রিয় হয়েছিল শব্দটা। সেই ক্যাচ 22 সিচুয়েশনটা, যেটা আমরা বাংলায় বলি শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতি। হুম হুম। হ্যাঁ, তো এইটা আজকে নরেন্দ্র মোদী সব থেকে বড় বিপদ। তার কারণ না পারছে আমেরিকার সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে যেতে, আবার আমেরিকার সাথে কনফ্রন্টেশনে গেলে মুশকিল আছে। আমেরিকা কিন্তু এতটাই সুকৌশলে চায়নাকে সঙ্গে নিয়ে G2 পর্যন্ত ঘোষণা করার চেষ্টা করেছে। কখন যে ট্রাম্প চীনের সাথে একটা চুক্তি করে দিয়ে বাকি আমাদের সকল, মানে আমরা আমরা এখন কোন অক্ষরটাতে থাকবো, আবার আবার যদি আমি চীনকে শত্রু করে বসি, তাহলে আমার বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, আর রাশিয়ার, অন্তত রাশিয়ার পুতিন ভারতে এসেছে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, এবং এখনো রাশিয়া বলছে যে আমরা তেলটা ভারতকে এখনো দিচ্ছি, পুতিন বলে গেছে। এখন এবং রাশিয়ার কাছ থেকেও আমাদের অস্ত্র কেনার ব্যাপারটা বন্ধ করছি না। এখন কোন একটা শিবিরই, মানে যাকে বলে একটা, মানে জার্সি গায়ে দিয়ে দেওয়া, একটা আমেরিকার জার্সি অথবা একটা চীনের জার্সি, এইটা যদি আমরা করতে যাই তাতেও কিন্তু বিপদ আছে। সুতরাং আমাদের একটা ইস্যু টু ইস্যু, যতটা পারা যায় উত্তরে থাকো মৌন, বিষ্ণুদের কথা মাথায় রেখে এখন নরেন্দ্র মোদীর দিকে চলা, আমি মনে করি এটা খুব বিপজ্জনক। এটা এটা কোথায় গিয়ে পৌঁছবে সেই কনসিকুয়েন্সটা কিন্তু, সত্যি কথা একেবারে। বলতে কিন্তু আমি তো সাধারণ মানুষ, মানে বিশিষ্ট কূটনীতিবিদরাই তারাই বুঝতে পারছেন না, রাষ্ট্র নেতারা বুঝতে পারেন যে এটা এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং ট্রাম্পের মধ্যে এত এই মুহূর্তে আনপ্রেডিক্টেবিলিটি। দাঁড়িয়ে আবার ইরানের থেকে যদি আমরা অয়েল কিনি, ইরানের যে তিনজন বাণিজ্যিক অংশীদার রয়েছে, ভারত, চীন, তুরস্ক, ফলে এদের ওপর বলা হচ্ছে আবার 25% হাইক করে দেবেন ট্রাম্প। তার মানে আরো একবার ভারতকেই বারংবার, যে ভারতের সঙ্গে বাণিজ্যের কথা চলছে সেই ভারতকেই যেন যত দোষ নন্দঘোষের মতো, রাশিয়া ইউক্রেন হোক, ইরান হোক, ভেনিজুয়েলা হোক, কিছু করলেই ভারতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যারিফটা। সেখানেও কিন্তু ভারত খুব একটা বড় মুখ করে কিছু বলছে না। কি মনে হচ্ছে আপনার? ভারতের উপরে একটা নিঃশর্ত যাতে আত্মসমর্পণ ভারত করে, তার জন্য ট্রাম্প সব রকম ভাবে চেষ্টাটা করে। সেইটা মানে আমরা বুঝতে পারি সেটা করলে তার বিপদগুলো, তার কারণটা আছে যে আমাকে বাণিজ্য চুক্তি করতে হবে, আবার বাণিজ্য চুক্তি গেলে এইসব তেল নেওয়া বন্ধ করতে হবে। আবার ইরান হচ্ছে প্রতিবেশীর প্রতিবেশী, মানে পাকিস্তানের প্রতিবেশী, ইরানকে হোস্টাইল করাটা, বাজপেয়ীও ইরানের পক্ষে ভোট দিয়েছিল বলে গেলে চলবে না। মানে কংগ্রেসের মনমোহন সিং প্রণববাবুরা দিয়েছিল, সেটা নিয়ে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিজেপিও কিন্তু ইরানকে সাপোর্ট করেছিল। ইসরায়েলের সাথে এত মধুর সম্পর্ক নরেন্দ্র মোদী করেও কিন্তু ইরানকে কিছুতেই শত্রু করতে রাজি হয়নি। এটা ইসরায়েলকে বুঝিয়েছে যে আমাদের ইরানটা আমাদের করলে চলবে না। শুধু তেলের জন্য না, আজকে ট্রাম্প সেই দুর্বলতাগুলো জানে, আমাদের ফল্ট লাইন গুলো জানে, সেই জায়গাগুলোতে আঘাত করতে। এখন এটা আমি বলছিলাম, শুধু ইকোনমিক ডিপ্লোমেসি হলে সেটা না হয় অর্থনীতি দিয়ে সামলানো যেত। এখন যেটা মানে আমরা বলি যে নো ওয়ার, নো পিস সিচুয়েশন,
ডিপ্লোমেসিতে খুব জনপ্রিয় শক্তি। একেবারে। কিন্তু এটা যতটা মানে এটা একটা সোনার পাথর, মানে আমরা নো ওয়ার নো পিস সিচুয়েশনে সত্যি সত্যি থাকতে পারি, বরং মানে কবি খুশি কবি গম, কিন্তু এক্সট্রিম সিচুয়েশনের শিকার। সেই জন্য আমি বলছি তো এই মুহূর্তে আর আর যত ডোমেস্টিক পলিটিক্স, এই পোলারাইজেশনের পলিটিক্স, হিন্দু মুসলমান পলিটিক্স, এগুলো যত বেশি বাড়বে তারও প্রভাব কিন্তু বিদেশ নীতিতে এসে পড়ে, এবং তার ফলে বিদেশ নীতিটা আরো অকেজো হয়ে উঠছে, এর ফলে রাইট। বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে মুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত আমাদের মানে উল্টো দিকে চলে যায়। মালদ্বীপের মতো দেশ আমরা সব দেখেছি কিভাবে হোস্টাইল হয়ে গেছে। সুতরাং সেই ডোমেস্টিক পলিটিক্সটারও প্রভাব যে বিদেশি দিকে পড়বে সেটা কিছুতেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝেও বুঝতে পারছেন না। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল থেকে জটিলতর হচ্ছে। অবশ্যই, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম জয়ন্ত ঘোষালের সঙ্গে, আমাদের মুখ্য রাজনৈতিক উপদেষ্টা।